পাগল হয়ে গেছেন আপনি? কি করেছেন হাতের? এমন পাগলামি কেন করলেন? তাতে তোমার কি? হুম, আমি বাঁচি না মরি তাতে তোমার কি আসে যায়? আমার আসে যায়, কারণ আমিও আপনাকে ভালোবাসি। কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি আপনাকে। আপনার কেয়ার, আপনার এত যত্ন নেওয়া কখন কিভাবে আপনাকে ভালোবাসতে বাধ্য করেছে আমি জানি না, কিন্তু আপনার আর আমার অবস্থান কখনো সেটা বলতে দেয়নি। আর কিছু না বলে সোহাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরি। সোহা আমার বুকে মাথা রেখে কান্না করছে। আই লাভ ইউ সোহা। হুম। আমি বলেছি আই লাভ ইউ সোহা। শুনেছি। সোহার কথা শুনে আমি সোহাকে বুক থেকে তুলে রাগী কণ্ঠে বলি, আমি তোমাকে আই লাভ ইউ বলছি আর তুমি হুম হুম শুনেছি এসব বলে যাচ্ছ। ও হ্যাঁ, আই লাভ ইউ টু স্যার। না স্যার নয়, আই লাভ ইউ টু আফ্রিদি। আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। আমি আর কিছু না বলে শক্ত করে সোহাকে জড়িয়ে ধরি। দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছি। কিছু সময় পর সোহাকে বুক থেকে তুলে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াই। সোহা চোখ বন্ধ করে নেয়। এরপর সোহার হাত ধরে নদীর পাড়ে চলে আসি। নদীর পাড়ে এসে আমার চোখ কপালে। নদীর পাড়ে একটা নৌকা বাঁধা। নৌকাটা অনেক রকমের ফুল আর বেলুন দিয়ে সাজানো। নৌকার ঠিক মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে বড় করে লাফ বানানো, আর তার মাঝে লেখা ভালোবাসি তোমায় সোহা। এটা দেখে আমি আফ্রিদির দিকে তাকিয়ে বলি, এত কিছু কখন করলে তুমি? আমি কিছুই করিনি, আমি শুধু বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। যা করার লোক এসে করে দিয়ে গেছে। পছন্দ হয়েছে তোমার? ভীষণ পছন্দ হয়েছে, তবে ভাবছি আমার ডেভিল বসটা এত রোমান্টিক হলো কিভাবে? আমার ফাজিল পিয়ে যেভাবে ভদ্র হয়ে গেছে সেইভাবে এখন চলো, নৌকা দিয়ে কিছু সময় ঘুরবো। আমি মাথা নেড়ে আফ্রিদের হাত ধরে নৌকায় উঠে বসি। আফ্রিদি নৌকার মাথায় গিয়ে বইটা হাতে নেয়। আমি গিয়ে ওর সামনে বসে ওর বুকের সাথে আমার পিঠে হেলান দেই। আফ্রিদি বইটা নিয়ে নৌকা চালাতে থাকে। তুমি নৌকাও চালাতে পারো? লাইফে সবকিছুই শিখে রাখতে হয়, কখন কোনটা কাজে লেগে যায় খেয়ে জানে। তা আর কি কি শিখেছে শুনি? কম বেশি অনেক কিছুই। দুজন কথা বলতে বলতে অনেক সময় নৌকা দিয়ে ঘুরি। কিছু সময় পর নৌকা পাড়ে ভিড়িয়ে সোহার হাত ধরে উপরে উঠে আসি। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি রাত 3টা বেজে গিয়েছে। সোহাকে নিয়ে গাড়ির কাছে চলে আসি। দুজনে গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি সোহার বাসার সামনে। সোহা গাড়ি থেকে নেমে যাওয়ার আগে আমি ওর কপালে চুমু দেই। সোহা মুচকি হেসে আমাকে বিদায় দিয়ে বাসার ভিতরে চলে যায়। অতঃপর আমি বাসায় চলে আসি। বাসার মেইন দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখি আম্মু সোফায় বসে আছে। আমাকে দেখে বসা থেকে উঠে আমার সামনে এসে রহস্যময় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ডাকতে ডাকতে কোথা থেকে আসলি তুই? এ মানে আম্মু, ওই আর কি। তুই কবে থেকে তুতলানো শুরু করলি? তোতলাবো কেন আম্মু? আসলে ঘুম আসছিল না, তাই একটু বাইরে থেকে ঘুরে আসলাম। আচ্ছা, ঘুরতে গেলে গালে বুঝি লিপস্টিকের দাগ আসে? আম্মুর কথা শুনে আমি গালে হাত দেই। আম্মু শব্দ করে হেসে দেয়। আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখি গালে কোনো লিপস্টিকের দাগ নেই। আম্মু হাসতে হাসতে বলে, কি আব্বাজান, গালে লিপস্টিকের দাগ নেই? কই না তো আম্মু, তুমি মিথ্যে কেন বললে? তুই সত্যিটা বলছিলি না, তাই এবার সত্যিটা বল তো। না আসলে আম্মু, সোহার বার্থডে ছিল আজকে, তাই ওকে সারপ্রাইজ দেবার জন্য ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। শুধু সারপ্রাইজ দিতে, নাকি নিজের মনের কথাও বলার জন্য? হ্যাঁ আম্মু, আর সোহাকে কিভাবে যে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। আজকে আমার মনের কথা সোহাকে বলে দিয়েছি। সত্যি? সোহা কি বলল?
প্রথমে রাজি হয়নি, পরে বলেছে আমাকে ও ভালোবাসে। তাহলে তো খুব তাড়াতাড়ি তোদের বাসায় গিয়ে তোদের বিয়ে ঠিক করতে হয়। আমি কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরি। আম্মু আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা হয়েছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। আমি আর কিছু না বলে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ি। কিছু সময়ের মধ্যে ঘুমের দেশে হারিয়ে যাই। আপু, আম্মু কেমন যেন করছে, তাড়াতাড়ি ওঠ আপু। আহা সোনালি যত, কাল রাতে অনেক ঘুমিয়েছি, একটু ঘুমাতে দে, বিরক্ত করিস না। আপু, আম্মু কেমন যেন করছে, তাড়াতাড়ি ওঠ আপু। সোনালির কথা শুনে চোখ থেকে মুহূর্তেই ঘুম উধাও হয়ে যায়। তাড়াতাড়ি উঠে সোনালিকে নিয়ে আম্মুর রুমে এসে দেখে আম্মু বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আম্মু কি হয়েছে তোমার? এই আম্মু কথা বলো, কি হয়েছে আম্মু? সোনালি বাহিরে গিয়ে দেখ কাউকে পাস কিনা, আম্মুকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। সোনালি বাহিরে চলে যায়। আমি আম্মুর হাত ধরে কান্না করছি আর আম্মুকে ডাকছি। একটু পর বাড়িওয়ালা চাচাকে নিয়ে আসে সোনালি, আম্মুকে ধরে গাড়িতে তুলে দেয়। আম্মুকে নিয়ে হসপিটালে চলে আসি। ডক্টর আম্মুকে একটা কেবিনে নিয়ে বেডে শুইয়ে দিয়ে ইঞ্জেকশন দিয়ে দেয়। আম্মু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ডক্টর এসে বলে আগামী 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আম্মুকে আর বাঁচাতে পারবো না। আমি জিজ্ঞেস করি কত টাকা লাগতে পারে। ডক্টর বলল 4 থেকে 5 লক্ষ টাকার মতো। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি, এতগুলো টাকা কোথায় পাবো? সোনালি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আপু তুই একটা কিছু কর, আম্মুর কিছু হয়ে গেলে আমরা তো সবকিছু হারিয়ে ফেলবো, কিছু একটা কর আপু। তুই চিন্তা করিস না বোন, আমি আম্মুর কিচ্ছু হতে দিব না, তুই আম্মুর পাশে থাক, আমি টাকার ব্যবস্থা করছি। বলেই সোনালীকে রেখে হসপিটাল থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসি। পুরো বাসা খুঁজে ছোট্ট একটা মাটির ব্যাংক ভেঙে সবকিছু মিলিয়ে 25,000 টাকা হয়। কি করব বুঝতে পারছি না। একবার ভাবলাম আফ্রিদিকে কল করে বলি, পরে আবার মনে হলো ও কি ভাববে, তাই আর কল করলাম না। অনেক জায়গায় টাকা খুঁজেও পেলাম না। বাসায় এসে রুমে বসে কান্না করছি, হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে আফ্রিদি কল করেছে। চোখের পানি মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করে কল রিসিভ করে বলি, বলো। তুমি আজ এখনো আসলে না যে? আমি আজকে আসতে পারবো না, বাসায় একটু কাজ আছে। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি কান্না করছো? কি হয়েছে? বাসায় সবকিছু ঠিক আছে তো? কই, আমি কান্না করছি না তো, পরে কথা বলবো, রাখছি। সোহা কল কাটবে না। কি হয়েছে বলো আমাকে। আন্টি ঠিক আছেন তো? নিজেকে আর ধরে রাখতে পারলাম না, শব্দ করে কান্না করে দিই। আমাকে এইভাবে কান্না করতে দেখে আফ্রিদি ঘাবড়ে যায়। কি হয়েছে সোহা, তুমি এভাবে কান্না করছো কেন? আম্মু, কান্না না করে বলো আমাকে, কি হয়েছে আন্টির? আম্মু হসপিটালে, আম্মুর অবস্থা ভালো না। ডক্টর বলেছে 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আম্মুকে বাঁচাতে পারবো না, আর 10 মিনিট সময় আছে ডক্টরের দেওয়া সময়ের। তুমি আমাকে আগে কেন বলনি? আচ্ছা তুমি কান্না থামিয়ে হসপিটালে যাও আর আমাকে মেসেজ করে লোকেশনটা দাও, আমি আসছি, ঠিক আছে? সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আফ্রিদিকে হসপিটালের ঠিকানা দিয়ে বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে চলে আসি হসপিটালে। হসপিটালে আসতেই সোনালি আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। কান্না করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। আমি যার অফিসে কাজ করি সে আসছে, আম্মুর অপারেশন হবে, আম্মু আবার ঠিক হয়ে যাবে। আর কিছু করতে হবে না আপু, আম্মু সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। সোনালির কথা শুনে স্তব্ধ হয়ে যায়, পুরো শরীর পাথর হয়ে যায়। কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি, শুধু চোখ থেকে অঝোর ধারায় পানি গাল গড়িয়ে পড়ছে। মেঝেতে বসে পড়ি, সোনালি জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছি। সোনালি আমাকে ধাক্কা দিয়ে বলে, আপু আম্মু নেই, আমরা আম্মুকে বাঁচাতে পারিনি। হসপিটালে এসে রিসেপশনের একজনকে জিজ্ঞেস করতেই কেবিন নাম্বারটা বলে দেয়। আমি দৌড়ে কেবিনের সামনে আসতেই সোহার বোনের কথা শুনে থমকে যাই। কারো শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি আফ্রিদি দাঁড়িয়ে আছে। সোনালিকে ছেড়ে দিয়ে আফ্রিদির সামনে এসে বলি, আমার আম্মু আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে,
বলেই কান্না করতে করতে আফ্রিদিকে জড়িয়ে ধরে। সোহা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। কি বলবো আমি জানি না। একটু পর সোহা আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে ওর আম্মুর কেবিনে চলে যায়। আমিও পিছনে পিছনে কেবিনে চলে আসি। সোহা আর সোনালি ওদের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। কি বলবো আর কি করব বুঝতে পারছি না। তখন আমি আম্মুকে কল করে সবকিছু বলি। আম্মু বলে যে আমি আসছি। তারপর আম্মু একটু পরেই চলে আসে হসপিটালে। কিরে সোহামা, আর ওর বোন কোথায়? কেবিনের ভিতরে কান্না করছে। আমি কি করব বুঝতে পারছি না। তুই ওনাকে নিয়ে যাবার ব্যবস্থা কর, আমি দেখছি ওদের। আমি ঠিক আছে বলে নিচে চলে আসি। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছি। হঠাৎ মাথায় কারো হাত পড়তেই পেছনে তাকিয়ে দেখি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করছি। কান্না করো না মা, সবাইকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কান্না করলে তোমার আম্মুর আত্মা কষ্ট হবে। আর তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার বোনকে কে সামলাবে বলো? সোনালি মা, আমার কাছে এসো। সোনালি এসে আন্টিকে জড়িয়ে ধরে কান্না করছে। দুই বোনকে আন্টি বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছু সময় পর সবকিছু শেষ করে সোহার আম্মুর লাশ নিয়ে চলে আসি ওদের বাসায়। সকল কিছু শেষ করে আন্টির ফোন শেষ করে সোহাদের বাসায় চলে আসি। সোহা পাথর হয়ে বসে আছে। সোনালি কান্না করতে করতে আম্মুর কোলেই ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে সোহার পাশে বসে ওকে বুকে জড়িয়ে ধরি। সোহা চুপচাপ আমার বুকে মাথা রেখে বসে আছে। আফ্রিদি, ওদের আর এখানে থাকতে হবে না। আজ থেকে সোহামা আর সোনালি আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। ঠিক আছে আম্মু। দুজন মনে হয় কিছুই খায়নি। তুমি ওদের একটু দেখো, আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসছি। বলেই আমি বাইরে এসে একটা হোটেল থেকে কিছু পরাটা আর সবজি নিয়ে বাসায় চলে আসি। সোনালি ঘুম থেকে উঠে গিয়েছে। আম্মু সোনালিকে খাইয়ে দিচ্ছে। আর আমি সোহার সামনে বসে থেকে ওকে খেতে বললে ও বলে যে খাবে না। তারপর আমি এক প্রকার জোর করেই সোহাকে অল্প খাইয়ে দেই। কিছু সময় পর সোহা আর সোনালিকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। যাও মা, তোমরা গিয়ে গোসল করে এসো। এরপর কিছু সময় রেস্ট করবে। আর একদম মনে করবে না তোমাদের মা নেই, আমি তো আছি। আফ্রিদি আমাকে ধরে ওর রুমে নিয়ে আসে। ব্যাগ থেকে একটা ড্রেস বের করে দিয়ে আমাকে ওয়াশরুমে দিয়ে ও বাইরে চলে আসে। আমি ঝর্ণা ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছি। এতদিন বাবা নামের বটগাছটা ছিল না, আজ মা নামের মমতাটাও মাথার ওপর থেকে সরে গেল। আমার জন্য সব হয়েছে। আমি যদি আফ্রিদিকে আরও আগে কল করতাম তাহলে হয়তো আমার আম্মু আজ আমাদের মাঝে বেঁচে থাকতো। বসে বসে কান্না করছি। বেশ অনেকটা সময় পর সোহা গোসল করে বের হয়। আমি সোহাকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে ওর চুল মুছে দেই। সকালে ওর চুলগুলো আশ্রে ওকে ধরে আমার বেডে শুইয়ে দেই। আমি সোহার মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। সোহা আমার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ে। আমি সোহার কপালে চুমু দিয়ে উঠে ব্যালকনিতে চলে আসি। ঘুম ভাঙে সন্ধ্যায়। ঘুম থেকে উঠে দেখি আফ্রিদি আমার পাশে বসে বসে ল্যাপটপে কিছু একটা করছে। আমাকে উঠতে দেখে বলে, ঘুম ভেঙেছে তোমার? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। সোহা মাথা নেড়ে ওয়াশরুমে চলে যায়। সোনালি মামুনি, তোমার আমাদের বাসায় থাকতে সমস্যা হবে না তো? না আন্টি, এত বড় বাড়িতে থাকতে সমস্যা হবে কেন? তুমি এবার কোন ক্লাসে পড়ছো মামুনি? ক্লাস 9 আন্টি। আচ্ছা, কিছুদিন যাক, তারপর এখান থেকেই স্কুলে যাবে। আমি ফ্রেশ হয়ে আসলে আফ্রিদি আমাকে নিয়ে নিচে চলে আসে। সোনালি আন্টির সাথে বসে কথা বলছে। আফ্রিদি আমাকে ধরে ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসিয়ে দেয়। নিজে একটা প্লেটে খাবার সার্ভ করে নিজের হাতে আমাকে খাইয়ে দিতে থাকে। কয়েক লোকমা খাওয়ার পর আমি বলি আর খাবো না।
কিন্তু আফ্রিদি আমার কথা না শুনে জোর করে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে আমি এসে আন্টির পাশে বসি। আন্টি আমাকে বুকে জড়িয়ে নেয়। দুই বোন আন্টির বুকে মাথা রেখে বসে আছি। এরই মধ্যে কেটে যায় আরও 3 মাস। সোহা আর সোনালি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। সোনালিও স্কুলে যাওয়া শুরু করেছে। সোহা আম্মুর সাথে বসেই গল্পেই সময় কেটে যায়। আর এদিকে আমি অফিস আর বাসা নিয়ে সময় কাটাচ্ছি। একদিন বিকেলে সবাই বসে গল্প করছি। আম্মু আমাকে আর সোহাকে উদ্দেশ্য করে বলে, আমি চাইছিলাম এবার তোদের বিয়েটা দিয়ে দিতে। আমার তো বয়স হচ্ছে, তোমাদের সুখে দেখে মরতে চাই। আম্মু আবার উল্টাপাল্টা কথা বলছো? মৃত্যু কখন আসবে তার কি ঠিক আছে? বিয়ে বিষয়টা এবার ভাবলে হয় না? সোহামা, তোমার কোনো আপত্তি আছে? আমি কি বলবো আম্মু, আপনি যা বলবেন তাই করব। আফ্রিদি, তুই কি বলিস? তুমি যা চাও তাই হবে আম্মু। আলহামদুলিল্লাহ, তাহলে এই শুক্রবার তোমাদের বিয়ে হচ্ছে। আর 4 দিন বাকি আছে। কাল সোহা আর সোনালি মাকে নিয়ে বিয়ের শপিং করে আয়, আর বিয়ের কার্ডও ছাপাতে দিয়ে আয়। আমার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছুর যেন কমতি না থাকে। আমি কল করে প্যান্ডেলের ছেলেদের বলছি, ওরা এসে সবকিছু করে দিয়ে যাবে। তাহলে এখনই কল কর, কাল থেকে সবকিছু শুরু করুক। আমি ঠিক আছে বলে প্যান্ডেলের ছেলেদের কল করে সবকিছু বুঝিয়ে দেই। পরের দিন সোহা আর সোনালিকাকে নিয়ে চলে আসি শপিং করতে। বিয়ের জন্য সবকিছু কেনাকাটা করে চলে আসি বিয়ের কার্ড ছাপাতে। সবকিছু লিখে দিয়ে সোহা আর সোনালিকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে গাড়িতে করে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আন্টির কথা মনে পড়ছে, তাই না? আম্মু থাকলে আজ কত খুশি হতো। আন্টি দূর আকাশের তারা হয়ে তোমাকে ঠিক দেখছে। তুমি এভাবে কান্না করলে আন্টির কষ্ট হবে না? কিছু না বলে আফ্রিদিকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দিই। আফ্রিদি কিছু সময় পর ওর বুক থেকে তুলে চোখের পানি মুছে বলে, একটু পর গায়ে হলুদ, আর নতুন বউ যদি এভাবে কান্না করে সবাই তো ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করছি। আমাকে না আবার সবাই গণধোলাই দেয়। আফ্রিদের কথা শুনে ফিক করে হেসে দিই। আফ্রিদি আমার কপালে চুমু দিয়ে বলে, এই তো লক্ষ্মী মেয়ে, তোমার ঠোঁটে সবসময় হাসি মানায়। আচ্ছা যাও, পার্লার থেকে মেয়েরা এসেছে তোমাকে সাজাতে, গিয়ে সেজে নাও, আর বেশি সময় বাকি নেই। বলেই আফ্রিদি চলে যায়। আমি রুমে এসে দেখি দুজন মেয়ে এসেছে পার্লার থেকে। আমাকে ওরা সাজিয়ে দেয়। কিছু সময়ের মধ্যে সাজানো শেষ হলে কিছু মেয়ে আমাকে স্টেজে নিয়ে আসে। কিছু সময় পর আফ্রিদিও স্টেজে এসে আমার পাশে বসে পড়ে। দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। এরপর সবাই মিলে আনন্দ করতে থাকি। পরের দিন খুব ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে যায়। আমার কিছু কাজিনরা সোহাকে আমার রুমে নিয়ে যায়। আমি হৃদয় সাহেবের সাথে কিছু সময় কথা বলে রুমে আসতে গেলে তখন সোনালি সহ আমার কিছু কাজিনরা আমাকে আটকায়। কি হলো, এভাবে আমাকে আটকালে কেন? ঠিক আছে, তোমাদের সবার জন্য এতগুলো দোয়া করে দিলাম, তোমরা খুশি থাকো। এবার যাই আমি। আচ্ছা, তা তোমাদের আবদারটা কি শুনি আগে। আপনি এই শহরের টপ বিজনেসম্যান, আপনার কাছে বলতে হবে কেন? আপনি আমাদের সবাইকে খুশি হয়ে 1050 দিলেই হবে। 50,000 টাকা? কেয়ার করার ইচ্ছা না থাকলেও ভিতরে যাবার জন্য টাকা দিতে হয়। টাকা পেয়ে সবাই নাচতে নাচতে চলে যায়। আমিও দরজা খুলে ভেতরে চলে আসি। ভেতরে ঢুকে দরজা বন্ধ করতেই সোহা বেড থেকে নেমে আমাকে সালাম করতে গেলে আমি সোহাকে ধরে বুকে জড়িয়ে ধরে বলি, তোমার বরের এত বড় বুক থাকতে পায়ে কেন হাত দিচ্ছ? বাসর রাতে বরকে সালাম করতে হয় তাই করছিলাম। কোথায় লেখা আছে? এসব মানুষ বানিয়েছে।
সবাই তো বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। মানুষের কথা শুনে লাভ নেই। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর ছেলেদের পায়ের নিচে শুধু জুতা থাকে। আচ্ছা ডেভিল বস, বুঝেছি। চলো নতুন জীবন শুরু করার আগে যে আল্লাহ আমাদের এক করে দিয়েছে তার শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ে নতুন জীবন শুরু করি। সোহাকে নিয়ে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নতুন জীবন শুরু করি। সোহাকে কোলে নিয়ে বেডে চলে আসি। সোহাকে শুইয়ে দিয়ে আমিও ওর পাশে শুয়ে পড়ি। আফ্রিদি আমার পাশে শুয়ে কপালে কপাল ঠেকিয়ে আমার চোখে তাকিয়ে আছে। 4 চোখ নিজেদের দেখতে খুব ব্যস্ত। কিছু সময় পর আফ্রিদি আমার নাকে ওর নাক দিয়ে স্লাইড করে। এরপর ওর গাল আমার গালের সাথে ঘষা দিতেই ওর মুখে থাকা ছোট্ট ছোট্ট দাঁড়ের খোঁচা আমার গালে লাগতেই পুরো শরীর কেঁপে ওঠে। নিঃশ্বাস মুহূর্তেই ভারী হয়ে যায়। চোখ বন্ধ করে নেই। আফ্রিদি আমার কপালে চুমু খায়। এরপর 4 ঠোঁট এক করে দেই। একে অপরকে ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে যায়। এরপর কি হতে পারে বুঝে নেন। লেখক সাহেব এখনো অবিবাহিত, তাই লিখতে পারেনি। সবাই লেখক সাহেবের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যায়। আর গল্প শুনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্প কেমন হয়েছে। আপনাদের এক একটা কমেন্ট আমাদের গল্প লিখতে আরো বেশি উৎসাহিত করে। সবাই বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন, তবেই নতুন নতুন গল্প আপনাদের উপহার দিতে পারবো। গল্পটা এখানেই শেষ হলো। আবার খুব তাড়াতাড়ি নতুন গল্পের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই চোখের বালি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, বদমাইশির চাইতে বিয়ে উত্তম বাণীতে আমাদের রাইটার আবির আসিফ। আল্লাহ হাফেজ।